করব কনসেপ্ট অফ ব্র্যান্ডিং। ঠিক আছে, ব্র্যান্ড, ঠিক আছে। তো ব্র্যান্ডের বাংলা লেখা আছে বইতে, বাট ব্র্যান্ডই জেনে রাখ। ব্র্যান্ডকে বাংলায় বলে কি বলছে, নামকরণ বা কি বলতে পারিস অভিজ্ঞাতকরণ। তার চেয়ে ব্র্যান্ড শুনতেই ভালো লাগে। ব্র্যান্ডের এক্সাম্পল বলতো, ওই একটা ব্র্যান্ড জানিস তো, হ্যাঁ, আইফোন একটা ব্র্যান্ড, স্যামসাং মানে আইফোনের অ্যাপেল ঠিকই বলছি, অ্যাপেল অ্যাপেল। তারপর যে তোর স্যামসাং একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো তারপর আমরা কি বলি, যেমন ধর তারপর যে তোর ধর লাক্স সোপ, ঠিক আছে। তো এটা একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো তো এইগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। যেমন ধর টাটা, ব্র্যান্ড কি, টাটা একটা ব্র্যান্ড। বাজাজ এগুলো একটা ব্র্যান্ড। লাক্স, স্যামসাং এগুলো একটা ব্র্যান্ড। ব্রিটানিয়া এগুলো একটা ব্র্যান্ড। বুঝতে পারছিস তো? তো ব্র্যান্ড জিনিসটা কি বলছে, কি ব্র্যান্ড জিনিস, এটা তো পরীক্ষা হয়তো 1 নাম্বার শর্ট কোশ্চেন দিতে পারে, এসে কি বলতে পারে ব্র্যান্ড জিনিসটা কি। ব্র্যান্ড জিনিসটা কি, তুই শর্টে কি বলবি, ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ড হলো একটা নাম। কি বলতে পারি তো, ব্র্যান্ড একটা নাম। আর কি বলতে পারি, একটা নাম, একটা কি চিহ্ন। ব্র্যান্ড একটা নাম হতে পারে, একটা চিহ্ন হতে পারে, একটা সংকেত হতে পারে, একটা নকশা হতে পারে, ঠিক আছে, এটা স্টাইল বলে, বা এদের সমন্বয়। তাহলে কি কি বললাম, ব্র্যান্ড কি কি হতে পারে বললাম, নাম হতে পারে, ব্র্যান্ড একটা চিহ্ন হতে পারে, ব্র্যান্ড নকশা হতে পারে, বা এদের সমন্বয়, মানে সব কটারই মিক্সচার। তাহলে কি কি বললাম, নাম, নকশা, চিহ্ন। নাম, নকশা, চিহ্ন। ব্র্যান্ড কি, নাম, নকশা, চিহ্ন বা এদের সমন্বয়, যার দ্বারা কোনো পণ্যকে শনাক্ত করা যায়, যেটার দ্বারা কোনো পণ্যকে তুই চিনতে পারবি, এটা হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে। তো বা অন্য কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন পণ্য থাকে, যেটা অন্য কোনো কোম্পানি, আমরা যখন মনে আছে কি না, যখন গুডউইল পড়েছিলাম না, গুডউইল পড়ানোর সময় বলেছিলাম কি, গুডউইল জিনিসটা কি, কোম্পানির একটা ব্র্যান্ড, ব্র্যান্ড ইমেজ, রেপুটেশন, ঠিক আছে। তো ওটা বলেছিলাম, কিন্তু বারবার একটা কথা বলেছিলাম, যেমন মিষ্টির কথা উদাহরণ দিয়েছিলাম, হলদিরামের মিষ্টি, মনে পড়ছে তো, হলদিরামের মিষ্টির উদাহরণ বারবার দিয়েছিলাম, ব্র্যান্ড একটা। তো এখানে ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ড হচ্ছে কোনো নাম, কোনো চিহ্ন, আর কি লেখা আছে, নাম, এইটুকু আজ লিখতে হবে, নাম, চিহ্ন, নকশা বা এদের সমন্বয়, ঠিক আছে, সমন্বয়, যার দ্বারা কোনো পণ্যকে শনাক্ত করা যায় বা অন্য কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। তোকে পরীক্ষায় ব্র্যান্ড লিখতে বলে শুধু এইটুকু লাইন লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না, শুধু এইটুকু লিখে দিলেই হবে। তাহলে কি কি বললাম বল, ব্র্যান্ড কাকে বলে, স্যার ব্র্যান্ড নাম, নকশা, চিহ্ন বা এদের সমন্বয়, ঠিক আছে, যেটা কিনা অন্য কোনো কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। তাই তো লিখেছে, যার দ্বারা কোনো পণ্যকে শনাক্ত করা যায় বা অন্য কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। উদাহরণ কি দিয়েছে, লাক্স, স্যামসাং, ব্রিটানিয়া, ঠিক আছে, বাটা, টাটা, বাজাজ। তাহলে তুই নাম, উদাহরণ, এই উদাহরণ মনে না থাকলে যে কোনো ব্র্যান্ডের উদাহরণ তো মনে থাকবে, সেইগুলো দিতে পারবি। এইগুলো সবাই মনে থাকে, লাক্স, এখানে কি আছে, লাক্স, স্যামসাং, ঠিক আছে। তো তারপর ব্রিটানিয়া, বাটা, টাটা, বাজাজ, এইগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। প্রকৃতপক্ষে ব্র্যান্ড হলো কি, একটা নাম যা পণ্যের সঙ্গে উল্লেখ করা হয়। যেমন যেমন টাটা টি, বলি না, টাটা টি, লাক্স সোপ, বুঝতে পারছিস তো। তারপর ব্রিটানিয়া বিস্কুট, তো এইগুলো বলি তো। তো এরকমই বলেছে, ব্র্যান্ড হলো একটা নাম যা পণ্যের সঙ্গে উল্লেখ করা হয়। ব্র্যান্ডটা কার সাথে উল্লেখ করা হয়, পণ্যের সঙ্গে, গুডসের সাথে উল্লেখ করা হয়। যেমন লাক্স সাবান, হরলিক্স বিস্কুট, স্যামসাং টিভি, ঠিক আছে। তো ক্ষেত্রে যথাক্রমে লাক্স, হরলিক্স ও স্যামসাং হলো ব্র্যান্ড। তাহলে বুঝতে পারলি, এত এই প্রথম প্যারাটা সুন্দরভাবে বোঝা গেছে। নেক্সট কি বলেছে, এ প্রসঙ্গে আরো উল্লেখ করা যেতে পারে, ব্র্যান্ড আর ব্র্যান্ড নেম কিন্তু এক নয়। ব্র্যান্ড আর ব্র্যান্ড নেম দুটো কিন্তু এক নয়, ঠিক আছে। ব্র্যান্ড হলো একটা নাম যা কোনো পণ্যকে শনাক্ত করতে, মানে আইডেন্টিফাই করতে উল্লেখ করতে হয়। যেমন জুতো শনাক্ত করতে আমাদের একটা নির্দিষ্ট ব্র্যান্ড, বাটা, সিলেদার্স, অজন্তা, খাদিম, ঠিক আছে। তো তাহলে কি বলছে, জুতো শনাক্ত করতে আমাদের একটা নির্দিষ্ট ব্র্যান্ড, এইগুলো লাগে আসতে। কিন্তু ব্র্যান্ড নেম কোনো পণ্যের সঙ্গে উল্লেখ করতে হয়। তাহলে ব্র্যান্ড নেম আর ব্র্যান্ড, বুঝেছিস তো, ব্র্যান্ড নেমটা কি কোনো পণ্যের সঙ্গে উল্লেখ করা হয়, আর শুধু ব্র্যান্ড যেটা বললাম, দ্যাট সিলেদার্স, এটা নিজেই একটা বিশেষ পণ্যকে নির্দেশ করে। যেমন বোরোলিন, ডেটল, ঠিক আছে, বোরোলিনের পাশে কোনো লেখা থাকে কিছু, শুধু বোরোলিন, ডেটল, ঠিক আছে। তো তারপর ভেজলিন, তো এইগুলো হচ্ছে তোর ব্র্যান্ড। আবার ব্র্যান্ড নেম ও ব্র্যান্ড মার্ক এক নয়। তাহলে তুই মানে এটা কি, তোকে পরীক্ষায় তোকে কখনো এত লিখতে হবে না, এটা তোর কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, আর কিছু না। কিন্তু তোকে ব্র্যান্ড কাকে বলে 1 নাম্বার দেবে, প্রথমেই লিখে দিয়েছিস, প্রথমেই লিখে দিই, প্রথম প্যারাতেই হয়ে গেছে, ব্র্যান্ড কাকে বলে আর উদাহরণ হয়ে গেল ব্র্যান্ড, আর কিচ্ছু না। আর এমন না যে এই কোশ্চেনটা দেবে 4 নাম্বার দেবে ব্র্যান্ড সম্পর্কে লেখো, কোনোদিন দেবে না ব্র্যান্ড সম্পর্কে 4 নাম্বার দেবে।
দেবে না, ঠিক আছে। তো তাহলে ব্র্যান্ড নেম আর ব্র্যান্ড মার্ক এক নয়। ব্র্যান্ড নাম হচ্ছে, ব্র্যান্ড নাম উচ্চারণ করা যায়, এটা একটা অক্ষর। টাটা, টাটা দেখ লেখা আছে TATA, বা শব্দ যেমন আঙ্কেল চিপস, ঠিক আছে তো, নিয়ে গঠিত হয়। তাহলে ব্র্যান্ড নাম উচ্চারণ করা যায়, এটা অক্ষর বা শব্দ নিয়ে গঠিত হয়। অন্যদিকে ব্র্যান্ড মার্ক উচ্চারণ করা যায় না, ঠিক আছে। ব্র্যান্ড মার্ক উচ্চারণ করা যায় না, এটা কোনো চিহ্ন বা নকশার আকারে চিনতে পারা যায়, ঠিক আছে তো, কিছু কিছু চিহ্ন দেখেও আমরা চিনতে পারি। তাই এখানে বলেছে ব্র্যান্ড কি, ব্র্যান্ড হলো এমন একটা প্রক্রিয়া যার দ্বারা ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড মার্ক আকারে কোনো পণ্যকে চিহ্নিত করা যায়। অন্যভাবে ব্র্যান্ডিং বলতে কোনো পণ্যকে নাম, চিহ্ন বা সংকেত দেওয়া বোঝায় যার দ্বারা খরিদ্দাররা পণ্যটিকে চিনতে পারে বা মনে রাখতে পারে। বেশ, ব্র্যান্ড হয়ে গেল। তারপর দেখ, যে কথাগুলো বললাম আমি এখানে এক্সাম্পল করে বললাম, এটাই আর একটু ভালো করে বলি। যে আমরা কি বললাম, ব্র্যান্ডের সঙ্গে চিহ্ন থাকে, চিহ্নের কথা বলছিলাম তো। যেমন কেমন চিহ্ন, তুই নিজে উদাহরণ দিতে পারি। টিভি খুললে তুই কত অ্যাড দেখায়, তুই দেখ এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে, হাতুড়ি মার্কা ফিনাইল, ঠিক আছে, হাতুড়ি মার্কা ফিনাইল, তো ওটা হচ্ছে ওর একটা চিহ্ন, দেখে চিনতে পারবো। তারপর ধর আমরা দেশলাই দেখেছি তো, দেশলাই দেখবি অনেক ব্র্যান্ড থাকে, দেখবি চিহ্ন দেখে তুই চিনতে পারবি, ঠিক আছে তো। এখানে যেমন বলেছে, যেমন কি দিয়েছে উদাহরণ, জাহাজ মার্কা দেশলাই, ঠিক আছে তো। তারপর কি বলেছে, গণেশ মার্কা সর্ষের তেল, ঠিক আছে তো। তো এইগুলো দেখে চিনতে, তুই এক্সাম্পলের দিকে দৌড়াস না, যে এরকম এক্সাম্পল তুই চোখে দেখেছিস কিনা সেই দিকে দৌড়াস না। জাস্ট তুই যে কোনো সর্ষের তেল থাকে না, তো এরকম অনেক সর্ষের তেল থাকে। তারপর দুলালের তাল মিশ্রি দেখেছিস তো, ওর একটা বললে আমার এই তোমার ব্র্যান্ড নেম চিহ্ন দেখেই নিও। দুলালের তাল মিশ্রি ধর, আজকে ধর তুই যেটা অরিজিনাল দুলালের কাশ্মীর তাল মিশ্রি কিনে আনলি, ওর পাশাপাশি ধর নতুন একটা দুলালের তাল মিশ্রি বেরিয়ে গেছে, তো দুটোর মধ্যে তুই কম্পেয়ার করবি কি করে, চিহ্ন দেখে, ঠিক আছে তো। তো এই কথাগুলো বলেছে। তারপর বলেছে যে যেমন ধর আরেকটা কি বলেছে, কখনো কখনো উৎপাদকের নাম অনুসারে পণ্যের নামকরণ হয়। উৎপাদক মানে ম্যানুফ্যাকচার। যেমন মারুতি গাড়ি, মারুতি গাড়ি, ভালো করে শোন, মারুতি গাড়ি। তারপর কি বলেছে, টাটার চা, বুঝতে পারছিস তো, উৎপাদকের নাম অনুযায়ী কিন্তু হচ্ছে, উৎপাদকের নাম অনুযায়ী পণ্যের নামকরণ করা হয়। বাটার জুতো। আবার কখনো কোনো উৎপাদিত পণ্যের বিশেষ নাম দেয়, যেমন পন্ডস ক্রিম, নিহার নারকেল তেল, লাক্স সাবান। তাহলে মোটামুটি ব্র্যান্ড সম্পর্কে একটা আইডিয়া হলো, ঠিক আছে। ব্র্যান্ড জিনিসটা কি বুঝতে পারলি তো। এরপরে যে কোশ্চেনটা পড়বো, দেখ বলছে একটা ভালো ব্র্যান্ড মানে গুড ব্র্যান্ডের এসেনশিয়াল মানে অপরিহার্য বিষয় কি কি, ব্র্যান্ডের ক্ষেত্রে অপরিহার্য বিষয়গুলি কি কি, ব্র্যান্ডের ক্ষেত্রে অপরিহার্য বিষয়গুলি কি কি, কি বললাম, ব্র্যান্ডের ক্ষেত্রে অপরিহার্য বিষয়গুলি কি কি। প্রথম একটা, যেটা আমি এতক্ষণ ব্র্যান্ড সম্পর্কে বললাম, ওরকমই একটা উদাহরণ নিয়ে চলে আসে, যেটা বললাম সেটাই নিয়ে আসে, ওই উদাহরণটাই এখানে নিয়ে আসে অপরিহার্য বিষয়। যেমন চিহ্ন, চিহ্নর কথা বলছিলাম, চিহ্ন বা প্রতীক ব্যবহার, যেটা কিছুক্ষণ আগে বললাম। জনগণের মনে রাখার জন্য বিশেষ চিহ্ন ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। জনগণের মনে রাখার জন্য মানে আমরা আমরা কিভাবে চিনবো, সেটা আমাদের মনে রাখার জন্য বিশেষ কোনো ব্র্যান্ড ব্যবহার করা যেতে পারে। যেমন কিছুক্ষণ আগে বললাম হাতুড়ি মার্কা ফিনাইল, ঠিক আছে তো, এটা দেখে চিনতে পারি। তারপর দুলালের তাল মিশ্রি বললে, ওরা দেখবি যখন টিভিতে অ্যাড দেয়, এটার নাম শুনে দুলালের তাল মিশ্রি, কি চিহ্ন দেখে কিনতে বলে, আট চিহ্ন দেখে তবেই নিন, বলে না, আট চিহ্ন দেখে তবেই নিন। তারপর কি, লেখাপড়া না জানা মানুষের কাছে এই ধরনের ব্র্যান্ডের উপযোগিতা খুবই বেশি। তাহলে প্রথম পয়েন্ট তুই নিশ্চয়ই বুঝে গেলি, চিহ্ন বা প্রতীকের ব্যবহার, একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলবো, ব্রিফ এন্ড সিম্পল, ঠিক আছে, মানে সহজ সরল, সহজ সরল। বলছে কোনো ব্র্যান্ডের নাম সহজ ও সরল হওয়া উচিত, যাতে সমস্ত লোকেরা সহজেই ব্র্যান্ডটি মনে রাখতে পারে। তাহলে ব্র্যান্ডের নাম সহজ সরল হওয়া উচিত, কত ইজি, ব্র্যান্ডের নাম সহজ সরল হওয়া উচিত, সবাই মনে রাখতে পারে, ঠিক আছে। উদাহরণ কি, টাটা, ঠিক আছে, টাটা, বাটা, লাক্স। নেক্সট কি বলেছে, ইজিলি প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, মানে খুব সহজে যাতে উচ্চারণ করতে পারে লোকে, সহজে যাতে উচ্চারণ করতে পারে। ব্র্যান্ডের নাম এরকম হওয়া উচিত যাতে সমস্ত কাস্টমাররা সহজেই উচ্চারণ করতে পারে, ঠিক আছে তো। আমুল, লাক্স, টাটা, চ্যাপ্টার অনেক ইজি চ্যাপ্টার না, অনেক ইজি চ্যাপ্টার, আগে অন্যান্য চ্যাপ্টার এই চ্যাপ্টার অনেক ইজি চ্যাপ্টার, এই চ্যাপ্টার আমরা লাস্টের দিকে পড়াই, আর না এটা প্রথম দিকেই পড়ি, তাহলে খুব সুবিধা হবে। এই চ্যাপ্টারটা ভালো করে 6 নম্বরের তোর বড় কোশ্চেন লিখতে হবে এই চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে, প্রথম দিয়ে রেডি করতে হবে। তারপর হচ্ছে কি, কনসিস্টেন্ট, সঙ্গতিপূর্ণ। কোন পণ্যের ব্র্যান্ড নাম এমন হওয়া উচিত যাতে তা পণ্যটির উপযোগিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, ঠিক আছে তো। বলছে
ভালো করে বোঝ, লাইনটার মধ্যেই তুই এক্সাম্পলটা বুঝতে পারবি। বলছে কোন পণ্যের ব্র্যান্ড নেম এমন হওয়া উচিত যাতে তা পণ্যটির উপযোগিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। উদাহরণ পর বলেছে কি হজমোলা, হজমোলা তুই ভাবার চেষ্টা কর, হজমোলা হজমে সাহায্য করে, তাই না? তারপর কি বলেছে দেখ, উজালা, ঠিক আছে, জামা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। যখন তুই টিভি খুললেই তো কত অ্যাড দেয়, তো এইগুলো তুই জানিস এটা। নেক্সট কি বলেছে, ইউনিক, ইউনিক এটা কি বলে, কোনো ব্র্যান্ডের নাম বাজারে বিরাজমান, ঠিক আছে, অন্য কোনো ব্র্যান্ডের নামের অনুরূপ হওয়া উচিত নয়, বা এমন কোনো নাম ব্যবহার করা উচিত নয় যাতে তা সহজে নকল করা যেতে পারে, ঠিক আছে। তো অর্থাৎ তুই তোর ব্র্যান্ড নেম ইউনিক রাখবি, ইউনিক। তারা বলেছে কনসিস্টেন্ট উইথ আদার ল্যাঙ্গুয়েজ, মানে অন্য ভাষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোনো ব্র্যান্ডের নাম নির্বাচন করার সময় অন্য ভাষাগুলিতে এর অর্থ বিবেচনা করা উচিত, ঠিক আছে। যেমন একটি ভারতীয় গাড়ির ব্র্যান্ড নেম হলো, ঠিক আছে, ব্র্যান্ড নেম হলো অ্যাম্বাসেডর নোভা। স্প্যানিশ ভাষায় নোভা বলতে বোঝায় ডাজ নট গো, যার অর্থ হলো যায় না, ঠিক আছে। এরূপ নাম পরিহার করা উচিত। তো এই জিনিসগুলো তোকে পড়ে নিতে হবে একবার। তারপর এখানে বলছে দেখ, একটা এক্সেপশনাল পয়েন্ট দিয়েছে, একটা রেজিস্ট্রেশন পয়েন্ট দিয়েছে। বলছে কোনো ব্র্যান্ডের নিবন্ধীকরণ ব্র্যান্ডটিকে প্রতিদ্বন্দ্বীদের অনুকরণ থেকে সুরক্ষা করে, ঠিক আছে। কোনো ব্র্যান্ডের নিবন্ধীকরণ মানে কোনো ব্র্যান্ডের রেজিস্ট্রেশন না ব্র্যান্ডটিকে প্রতিদ্বন্দ্বীদের মানে কেউ অনুকরণ করতে পারবে না তোর ব্র্যান্ডটা যদি রেজিস্ট্রেশন করা থাকে, কেউ অনুকরণ করতে পারবে না ব্র্যান্ডটা, ঠিক আছে। তো তাই কোনো ব্র্যান্ডের নাম এমন ভাবে নির্বাচন করা উচিত যেটা যাতে রেজিস্ট্রেশন করা যায়, ঠিক আছে, রেজিস্টার্ড করা যায়। এক্সেপশনাল ব্র্যান্ড মার্ক সবসময় ব্যতিক্রমী হওয়া উচিত যাতে লোকেরা কখনো তা ভুলতে না পারে, ঠিক আছে। তো যেমন বলেছে অনিডার দৈত্য, ডেভিল অফ অনিডা। তারপর আরেকটা পয়েন্ট ছিল ইউজেবল ফর লং পিরিয়ড অফ টাইম, দীর্ঘকালীন ব্যবহারযোগ্যতা। সাময়িকভাবে নির্দিষ্ট পছন্দ বা ফ্যাশনের ভিত্তিতে কোনো ব্র্যান্ডের নাম নির্বাচন করা উচিত না, মানে পছন্দ বা ফ্যাশনের উপর বেস করে কিন্তু ব্র্যান্ডের নাম নির্বাচন করা উচিত নয়, ঠিক আছে। তো তাহলে সংশ্লিষ্ট পণ্য দ্রুত এর জনপ্রিয়তা হারাতে পারে। যেমন যখন হিন্দি সিনেমা, এরা সিনেমার নাম দিয়েছে, হিন্দি সিনেমার নাম দিয়েছে, দেখ এখানে হিন্দি সিনেমার নাম দিয়ে তোফা যখন মুক্তি পেয়েছিল, তখন একটা শাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান তোফা শব্দটি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে এক ধরনের শাড়ি বাজারে এনেছিল। ওই সময় ওই শাড়ি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল, ঠিক আছে। তো কিন্তু খুব শীঘ্রই তোফা শাড়ি এর জনপ্রিয়তা হারিয়ে ফেলে। তাই ব্র্যান্ডের নাম এমন নির্বাচন করা উচিত যাতে দীর্ঘকাল ধরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবহার করা যায়। তাহলে কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন আছে, তোকে দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন যেটা পড়বো সেটা কি, প্যাকেজিং কাকে বলে। এটা হয়তো আমরা যে সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি তার মধ্যে হয়তো এই কোশ্চেনটা নেই, তবু আমি পড়বো, ঠিক আছে। তো প্যাকেজিং কাকে বলে পড়বো। তো প্যাকেজিং জিনিসটা কি, প্রথমে প্যাকেজিং কাকে বলে পড়বো, তারপর কি কি রকমের প্যাকেজিং হয় সেটাও একটু দেখে নেবো, ঠিক আছে। তো দেখ প্যাকেজিং কাকে বলে, বলছে প্যাকেজিং কে বাংলাটা দেখ, প্যাকেজিং কথাটার নাম ইংলিশ নাম তোরা প্রত্যেকেই শুনেছিস, প্যাকেজিং, প্যাকিং শুনেছিস, প্যাকিং প্যাকেজিং দুটো আলাদা জিনিস, কিন্তু প্যাকিং আলাদা প্যাকেজিং আলাদা, ঠিক আছে। তো সব বলে দাও প্যাকিং জিনিসটা কি আর প্যাকেজিং জিনিসটা কি। এখন পড়ছি প্যাকেজিং। প্যাকেজিং কে বাংলায় বলে মোড়কজাতকরণ। বাংলাটা শুনতে একটু অস্বস্তি লাগলেও প্যাকেজিং, প্যাকেজিংটা মনে রাখবি, প্যাকেজিং। প্যাকেজিং বলতে কি বোঝায় ভালো করে শুনবি, অপচয়, কোনো প্রোডাক্ট অপচয় হয়, জানিস তো, কোনো প্রোডাক্ট অপচয় হয়, তারপর নষ্ট হয়, কি কোনো প্রোডাক্ট অপচয় হতে পারে, নষ্ট হতে পারে, তারপর বাষ্পীভূত, বাষ্পীভূতকে ইংরেজিতে বলে এভাপোরেশন, দেখবি তোরা এভাপোরেশন বুঝিস তো, উবে যায়, এটাকে বলে উবে যায়, ঠিক আছে। তো তারপর ভেঙে যেতে পারে, কোনো প্রোডাক্ট ভেঙে যায়, ঠিক আছে। তো তো বলছে এই সমস্ত ক্ষতি থেকে তোর পণ্যটাকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, তো যাতে এইগুলো না হয়, যাতে তোর বাষ্পীভবন না হয়, মানে এভাপোরেশন যাতে না হয়, তারপর কি বলেছে অপচয় না হয়, নষ্ট না হয়, তারপর ভেঙে না যায়, তাহলে এইগুলো তো ক্ষতি হবে, এগুলো তো ক্ষতি হবে, এই ক্ষতির হাত থেকে প্রোটেক্ট করতে হয় প্রোডাক্টটাকে, ঠিক আছে। করার জন্য সেগুলি কোনো জিনিস বোতলে রাখতে হয়, কোনো প্রোডাক্ট আমরা বোতলে রাখি তো, কোনো প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আমরা বোতলে রাখি, দেখেছিস বোতলে কিনতে হয়, কিনতে পারি আমরা, ঠিক আছে। তো তারপর কি আছে, কোনো কিছু জিনিস আমরা প্যাকেটে রাখি, ঠিক আছে। তো আবার কোনো জিনিস আমরা বাক্সে রাখি, যেমন তোরা দেখ, তুই ধর ভাব তেল দেখেছিস তো, সে সর্ষের তেল হোক বা নারকেল তেল হোক, রিফাইন তেল হোক, ঠিক আছে। তো ওটা কখনো কখনো বোতলেও আসে প্লাস্টিকের বোতলে, কখনো আবার প্যাকেটেও আসে, পাউচেও আসে, তাহলে তোকে বুঝতে হবে।
আমরা যখন কোনো কিছু কিনতে যাই, বা ধর কি বলবো, ধর চমনব্রাশ যেটা আছে, চমনব্রাশ দেখেছিস তো, ওটা কিসে আসে? ওটা একটা বোতলে আসে। এই জিনিসগুলো তোকে দেখতে হবে। এই জিনিসগুলো উদাহরণগুলো বলেছে। তো বলছে কোন জিনিস বোতলে রাখি, কোন জিনিস আমরা প্যাকেটে রাখি, কোন জিনিস আমরা বাক্সে রাখি, কোন জিনিস পলিথিনের ব্যাগ, ঠিক আছে? আবার কোন জিনিস কাগজের কার্টুনে রাখি। যেমন ডিম যখন দেখেছিস, দেখেছিস ডিমের ট্রে থাকে, তাহলে এইগুলো তোকে মাথায় রাখতে হবে। কোন জিনিস টিউবে রাখি, যেমন আমরা অনেক সময় ক্রিম মাখি, ক্রিম যখন মাখি, এই ক্রিমটা কিসে থাকে? কোনো টিউবে থাকে, ঠিক আছে? তো টিউবে থাকে, ছোট ক্রিম গুলো টিউবে থাকে, ঠিক আছে? তো তারপর ও যেটা বললো স্যার কোলগেট, ও যেটা বললো কোলগেট, ঠিক আছে? তারপর বল তোর বোরোলিন, বোরো প্লাস, এগুলো কিসে থাকে? সব টিউবে থাকে। তারপর যেটা বলে ফেস ওয়াশ, তো এগুলো সব টিউবে থাকে। তো কি বলছে, প্রবৃতিতে ভর্তি বা আবদ্ধ করা বোঝায়। বোঝা গেল? তাহলে প্যাকেজিং জিনিসটা কি? তো প্যাকেজিং বলতে কোনো প্রোডাক্ট অপচয় হতে পারে, বিনষ্ট হতে পারে, বাষ্পীভূত হতে পারে, ভেঙে যেতে পারে, এইগুলোর হাত থেকেই পণ্যটাকে প্রোটেক্ট করার জন্য সেগুলি কিসে রাখা হয়? বোতল, প্যাকেট, বাক্স, পলিব্যাগ, কাগজের কার্টুন, টিউব প্রভৃতিতে রাখা হয়। বোঝা গেল? এটা হচ্ছে প্যাকেজিং। তাহলে পরীক্ষায় তোর কি দিতে পারে? বলতে পারে বলো হোয়াট ইজ প্যাকেজিং, মানে মোড়কজাতকরণ কাকে বলে? শুধু এইটুকু লিখলে না, আর কিছু লিখতে হবে, এইটুকুই লিখতে হবে কাকে বলে। হয়ে গেল। এবার কি বলেছে? বলছে প্যাকেজিং ক রকমের হতে পারে। দেখ এখানে দেখতে পাচ্ছি স্যার, প্যাকেজিং তো দেখা যাচ্ছে এখানে তিন রকমের। একটা প্রাইমারি প্যাকেজিং হয়, একটা হয় সেকেন্ডারি প্যাকেজিং, আর একটা হয় ট্রান্সপোর্টেশন প্যাকেজিং। সব বলবো, ডিটেলসে বলবো, ঠিক আছে? তো তাহলে কি কি প্যাকেজিং বললাম বল? একটা প্রাইমারি, ইংলিশ টার্ম মনে রাখ, লিখতে পারবি, বাংলা পড়তে ভুলে যেতে পারিস, ইংলিশ গুলো মনে রাখ, বাংলা হয়ে যাবে। প্রাইমারি প্যাকেজিং, তারপর সেকেন্ডারি প্যাকেজিং, ঠিক আছে? ইংলিশ মনে থাকবে, বাংলাটা মনে থাকবে না। প্রথমে প্রাইমারিকে বাংলায় কি বল? প্রাথমিক। সেকেন্ডারিকে বাংলায় কি বল? গৌণ। একটা প্রাথমিক, একটা গৌণ। সেকেন্ডারি প্যাকেজিং, আর একটা কি যে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন প্যাকেজিং বলে পরিবহন সহায়ক মোড়কজাতকরণ, ঠিক আছে? তো ট্রান্সপোর্টেশন মানে আমরা সবাই জানি পরিবহন। তাহলে প্রাইমারি প্যাকেজিং এর উদাহরণ কি পড়ে নে, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। যেমন টিউব, তারপর কি বলেছে? বোতল, দেশলাই বাক্স, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রাইমারি প্যাকেজিং। ভালো করে বুঝি, এগুলো প্রাইমারি প্যাকেজিং। তাহলে কি কি বললাম বল? উদাহরণটা পর প্রাইমারি প্যাকেজিং এর। স্যার টিউব বলেছে, বোতল বলেছে, দেশলাই বাক্স বলেছে, এগুলো সব প্রাইমারি প্যাকেজিং, ঠিক আছে? বলছে যে টিউব, বোতল, দেশলাই বাক্স প্রভৃতি প্রাথমিক মোড়কজাতকরণে পাত্র বা আধার হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারলি? এর ভিতরেই তো আমরা জিনিসটা রাখি। তাহলে দেখ, তাহলে বুঝতে পারলি প্রাইমারি প্যাকেজিং জিনিসটা কি? বলছে কি বোতল, টিউব, ঠিক আছে, দেশলাই বাক্স, এগুলো প্রাইমারি প্যাকেজিং, কেননা এর মধ্যেই কিন্তু প্রোডাক্টটাকে রাখা হয়। যদি ভিতরটা পড়ি, বলে প্রাথমিক মোড়কজাতকরণ মানে প্রাইমারি প্যাকেজিং বলতে সেই পাত্রটাকে বোঝায়। প্রাইমারি প্যাকেজিং হচ্ছে সেই পাত্র যার মধ্যে ওই প্রোডাক্টটাকে রাখা হয়, ঠিক আছে? তো পাত্র বা আধার যে কোনো পণ্য ভর্তি করা বোঝায়, বা পণ্যের অত্যন্ত ঘনিষ্ঠ, মানে কিছু না। প্রাইমারি প্যাকেজিং বলতে সেই পাত্রকে বোঝায় যার মধ্যে ওই প্রোডাক্টটাকে রাখা হয়। যেমন ধর আমি এখানে টিউবের কথা বললাম, ঠিক আছে? তো তারপর কথা বললাম বোতল, বোতলের মধ্যে কোনো প্রোডাক্ট রাখা হবে, ঠিক আছে? তো তারপর দেশলাই বাক্সের মধ্যে কাঠিগুলো রাখা হবে। তারপর এইগুলো হচ্ছে, তারপর বুঝতে পারছিস তো, এইগুলো হচ্ছে প্রাইমারি প্যাকেজিং এর মধ্যে পড়ছে। তারপরে সেকেন্ডারি প্যাকেজিং। সেকেন্ডারি প্যাকেজিং মানে কি? ওই প্রোডাক্টটাকে আরো প্রোটেক্ট করবি, ওই প্রোডাক্টটাকে আরো প্রোটেক্ট করবি, তাকে বলে সেকেন্ডারি প্যাকেজিং। যেমন ধর এখানে টুথপেস্টের টিউব, কার্ড, যেমন আমরা ধর কোলগেট বা ধর যত রকমের টুথপেস্ট আছে আমরা যেগুলো কিনি, ঠিক আছে? তো তাহলে প্রথমে টিউবের মধ্যে তো ওই পেস্টটা থাকে, টুথপেস্ট টিউবের মধ্যে থাকে, কিন্তু ওপরে আরেকটা প্যাকিং থাকে না, দেখেছিস তো? ওটাকে সেকেন্ডারি প্যাকেজিং বলে। বুঝা গেল? সেকেন্ডারি প্যাকেজিং কোনটা তো দেখেছিস, এটা তো বলার কিছু নেই। তারপর তুই বল না, তোর বোরো প্লাস দেখেছিস, বোরোলিন দেখেছিস, টিউবের মধ্যে তো থাকে, ওই প্রোডাক্টটা তো টিউবের মধ্যে থাকে, কিন্তু বাইরে একটা প্যাকিং করা থাকে, ঠিক আছে? ওটা হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং। তাহলে দেখ কত সুন্দর মনে থাকবে, বেশি ইজি, মানে উদাহরণটা পড়লে মনে থাকবে বেশি। তো বলছে কি সেকেন্ডারি প্যাকেজিং বলতে সেই আধার বা প্যাকেজ যার মধ্যে কোনো পণ্য ওর মধ্যে রাখা যায়। এটা কি হলো? আরো প্রোডাক্টটাকে আরো সেফটি হলো, যা পণ্যটি ব্যবহারে আসা অবধি তার অতিরিক্ত যত্ন নেয়। নেক্সট বলেছে কি ট্রান্সপোর্টেশন প্যাকেজিং। বলছে পরিবহন সহায়ক মোড়কজাতকরণ। ট্রান্সপোর্টেশন প্যাকেজিং বলতে কি বোঝায়? বলতে সেই প্যাকেজিং কে বোঝায় যা পণ্য পরিবহন ও মজুতকরণের জন্য প্রয়োজন। পণ্যটাকে পরিবহন করব, পরিবহন করার জন্য প্যাকেজিং করতেই হবে এক্সট্রা, ঠিক আছে? তো যেমন অনেকগুলি টুথপেস্টের বাক্স একটা বড় কার্ডবোর্ডের বাক্সে ভর্তি করা হলে তাকে বলে পরিবহন সহায়ক মোড়কজাতকরণ। তো অনেকগুলো টুথপেস্ট আছে, তখন কি হবে? একটা বড় বাক্সের মধ্যে রাখবে, তো এটাকে বলে ট্রান্সপোর্টেশন প্যাকেজিং। বুঝতে পারছি ব্যাপারটা? কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল, মানে খুব বেশি টাফ ছিল না। করলাম প্যাকেজিং কি,
এর কি বললাম, প্যাকেজিং এর ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন পড়বো ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজেস। কি বললাম, ইম্পর্টেন্স বলুক বা অ্যাডভান্টেজ বলুক অফ প্যাকেজিং। প্যাকেজিং এ যদি বলে ইম্পর্টেন্স বলে বা অ্যাডভান্টেজ বলে তাহলে সেটা কি করে করবো, ঠিক আছে? তো দেখ কি বলছে, প্রথম পয়েন্ট হচ্ছে মোর প্রেফারেন্স, অধিক পছন্দ। ঠিক আছে, মোড়কজাত পণ্যে ভেজালের সম্ভাবনা কম থাকে, ভেজালের সম্ভাবনা কম থাকে, ফলে খরিদ্দাররা মোড়কবিহীন পণ্যের তুলনায় মোড়কজাত পণ্য বেশি পছন্দ করে। তাহলে বুঝতে পারলি প্রথম সুবিধাটা। স্যার মোর প্রেফারেন্স মানে আমরা যারা কাস্টমার আমরা কিন্তু খুব প্রেফারেন্স দিই প্যাকেজিং, প্যাকেজিং প্রোডাক্টের প্রতি আমরা খুব বেশি প্রেফারেন্স দিই, কারণ এখানে ভেজালের সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, তো তাই মোড়কজাত পণ্যের চাহিদা অপেক্ষাকৃত বেশি, মানে প্যাকেজিং গুডস এর চাহিদা খুব বেশি। তাহলে প্রোটেকশন অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে কি করে, প্রোটেক্ট করে। ঠিক আছে, তো এই পণ্যের সুরক্ষা বলছে মোড়কজাতকরণ মানে প্যাকেজিং অপচয়, বিনষ্ট, বাষ্পীভবন, ভাঙা প্রভৃতি ক্ষতি থেকে পণ্যকে রক্ষা করে। স্যার এটা তো ডেফিনেশনই ছিল, ডেফিনেশন পয়েন্টে তুলে দিয়েছে এটা। তাহলে দুটো পয়েন্ট মনে মাথায় রাখবে, একটা কি আমরা কাস্টমাররা কাকে বেশি প্রেফারেন্স করি, প্যাকেজিং গুডসকে বেশি প্রেফার করি। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট বলছে প্রোটেকশন অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে তো অবশ্যই প্রোটেক্ট করে যেটা বললাম। 3 নম্বর পয়েন্ট বলছে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রোডাক্ট। আইডেন্টিফিকেশন অফ দ্য প্রোডাক্ট মানে প্রোডাক্টটাকে তুই আইডেন্টিফাই করতে পারছিস, মানে শনাক্ত করতে পারছিস। বলছে প্যাকেজিং খরিদ্দারদের পণ্য শনাক্ত করতে সাহায্য করে। প্যাকেজিং কি করে, খরিদ্দারদের মানে যারা আমরা কাস্টমার, কাস্টমারদের পণ্যটা যে গুডসটা আইডেন্টিফাই করতে সাহায্য করে, কারণ পণ্যের মোড়কের ওপর, মোড়কটাকে কি বলে স্যার, মোড়কটাকে ইংরেজি বলে প্যাকিং, প্যাকিং মোড়কটা হচ্ছে প্যাকিং। ঠিক আছে, তো তাহলে পণ্যের মোড়কের ওপর ব্র্যান্ড নেম ও ছাপ মুদ্রিত থাকে। তাহলে বুঝতে পারছি ব্র্যান্ড নেম, ছাপ মানে ব্র্যান্ড নেম থাকে। ঠিক আছে, তো ডিজাইন এগুলো থাকে। তাই খরিদ্দাররা যে কোনো পণ্য কিনতে চায়, মানে খরিদ্দাররা যে পণ্য কিনতে চায় তারা সহজেই শনাক্ত করতে পারবে। অর্থাৎ এটা বলছে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন। তুই যে কোনো প্রোডাক্ট কিনতে আইডেন্টিফিকেশন কিভাবে করিস, এইভাবে কিন্তু আমরা সবাই প্রোডাক্ট আইডেন্টিফিকেশন করি। তাহলে কি বলেছে, বলছে প্যাকেজিং খরিদ্দারদের প্রোডাক্টটা মানে কিভাবে লিখবি স্যার, লিখবো প্যাকেজিং খরিদ্দারদের পণ্যটা আইডেন্টিফাই করতে সাহায্য করে, প্যাকেজিং। ঠিক আছে, তার কারণ কেন আইডেন্টিফাই করতে সাহায্য করে, যে প্যাকিংটা থাকে, প্যাকিং এর উপর কি থাকে, ব্র্যান্ড নেম থাকে, ডিজাইন থাকে, এই জন্য সাহায্য করে। তাই খরিদ্দাররা যে পণ্য কিনতে তারা সহজে শনাক্ত করতে পারে। এবার বলছে হেল্প ইন সেলস প্রমোশন, সেলস প্রমোশনে কিন্তু অবশ্যই সাহায্য করে ব্র্যান্ডিং। ঠিক আছে, কি বলেছে, বলছে আকর্ষণীয় মোড়ক মানে প্যাকিংটা যত অ্যাট্রাকটিভ হবে খরিদ্দারদের ততটা আকৃষ্ট করে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে এবং তাদেরকে পণ্য কিনতে প্রভাবিত করে। তাই বলা যায় ভালো প্যাকেজিং বিক্রয় সম্প্রসারণে সাহায্য করবে। তো যে হেল্প ইন মেইনটেনিং কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, পরিমাণ ও গুণাগুণ বজায় সাহায্য করে। প্যাকেজিং পণ্যের গুণাগুণ সংরক্ষণ করে এবং ধুলো, বালি, আলো, উত্তাপ, জলীয় বাষ্প প্রভৃতি থেকে পণ্যকে রক্ষা করে। এগুলো থেকে কিন্তু পণ্যকে রক্ষা করে। এর ফলে খরিদ্দাররা সঠিক মানের ও সঠিক পরিমাণে পণ্য পায়। আর কি বলছে লাস্ট, সাপ্লাই অফ ইনফরমেশন, তথ্য সরবরাহ। পণ্য সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য মোড়কের উপর মুদ্রিত থাকে, মানে পণ্য সম্পর্কে পুরো তথ্য লেখা থাকে ওখানে, দেখবি। ঠিক আছে, তো এই তথ্য ভোগকারীদের পণ্য ব্যবহারের প্রণালী, মেয়াদ উত্তীর্ণের তারিখ সব লেখা থাকে, না এক্সপায়ারি ডেট লেখা থাকে, তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম রিটেল প্রাইস সব লেখা থাকে, মানে সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য প্রভৃতি সম্পর্কে সন্দেহ মুক্ত করে। তোর মনে যত ডাউট আছে, তারপর ওই পণ্যটাকে পার্টিকুলার তুই কিভাবে ব্যবহার করবি, অনেক দেখবি তুই আর কোনো ক্রিম কিভাবে ব্যবহার করবি, অনেক সময় লেখা থাকে কিন্তু ক্রিমে, তারপর কি লেখা থাকে এর এক্সপায়ারি ডেট আমরা দেখি না, তারপর ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, কবে তৈরি হয়েছে, এতদিন অবধি ইউজ করতে হবে, তারপর এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ারি ডেট লেখা থাকে, এমআরপি লেখা থাকে, এই সব লেখা থাকে। তো এইগুলোই তো বলেছে তথ্য, সাপ্লাই অফ ইনফরমেশন। তাহলে তুই বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছে, কোশ্চেন খুব ইজি কোশ্চেন এটা।